এইচএসসি 2025 তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন সকল বোর্ডের জন্য উপযোগী, অত্যন্ত গুছানো, সুন্দর, কার্যকরী, 100% কমন উপযোগী সাজেশন। শুধু সাজেশন নয়, অসাধারণ সুন্দর গুছানো একটা কার্যকরী পড়ার রুটিনও তৈরি করে দিব। সেই অনুযায়ী পড়বে, অনেক ভালো রেজাল্ট করবে। সাজেশনের পড়াগুলো কিভাবে পড়বে সেখানে বিস্তারিত গাইডলাইন থাকবে। মাত্র 3 দিনে যেন ইংলিশ সেকেন্ড পেপারের পড়া কমপ্লিট হয়ে যায় সেই প্ল্যান দিয়ে দিব। এই যে পড়ার রুটিনটা দিব, বিস্তারিত টপিক ওয়াইজে রুটিন দিয়ে দিব। গ্রামার পার্টের জন্য পার্ট এ, গ্রামার পার্টের জন্য বিস্তারিত কিভাবে পড়বে একটু পরে রুটিন সহ বিস্তারিত বলবো। পার্ট বি, রাইটিং সেকশনের 40 মার্কের সাজেশন। এখানে ফর্মাল লেটার বা ইমেল 10 মার্কের জন্য সাজেশন দেওয়া হয়েছে। এখানে লাল কালারের যে কয়টা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এই কয়টা প্রশ্ন না পড়ে পরীক্ষা হলে যাবে না, অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো আসবেই আসবে। ফর্মাল লেটার বা ইমেল এই পার্টের রেড কালার দিয়ে যে কয়টা আছে, এই রেড কালারের এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এগুলো আসবে, এগুলো ভালো করে পড়ে যাবে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো না পড়ে কেউ পরীক্ষার হলে যাবে না। এরপর হচ্ছে ব্লু কালার দিয়ে কিছু ইম্পর্ট্যান্ট দেওয়া আছে, এগুলো যদি নাও পড়ো অন্তত রিডিং দিয়ে যাবে, এগুলো ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে 2-4টা পড়ে তুমি সবসময় যে কমন পেয়ে যাবে এমন কোনো কথা নাই, এই জন্য ব্লু কালারেরগুলো একটু পড়ে যাবে। ব্লু কালারের দেওয়া আছে, এগুলো রিডিং দিয়ে যাবে অন্তত। যদি নাও পারো রিডিং দিয়ে গেলে কি হবে, তুমি পরীক্ষা আসলে এগুলো পারবে। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্টগুলো থেকে বাছাই করে রেড কালার দিয়ে আর ব্লু কালার দিয়ে আমরা এগুলো করেছি, এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এরপর পরীক্ষা অনেক সময় সিভি আসে, কি সিভিগুলো আসে কয়েকটা সিভি দেখে যাবে। তারপর হচ্ছে কমপ্লেন্ট লেটার থাকে কিছু, যে কী কমপ্লেন্ট লেটার আছে এগুলো একটু দেখে যাবে। অন্তত রিডিং দিয়ে যাবে যেন পরীক্ষা আসলে এগুলো লিখতে পারো। তারপর হচ্ছে কিছু ইমেল আসে, যে ইমেলগুলো একটু দেখে যাবে যেন পরীক্ষার হলে আসলে লিখতে পারো। যদি নাও পারো অন্তত রিডিং দিয়ে যাবে এগুলো। প্যারাগ্রাফ পার্টের 15-30 মার্ক প্রায় মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা রিটেনের জন্য। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ বলেছি। রেড কালারের যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে আসার জন্য উপযোগী। এই যে এখানে এই কয়টা সাজেশন দেওয়া আছে, এগুলো কেউ না পড়ে পরীক্ষা হলে যাবে না। চেষ্টা করবা মোটামুটি সবাই এই কয়টা একবারে ঝরঝরা মুখস্থ করে ফেলতে। এগুলো থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক হাই। রেড কালারের যেগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো না পড়ে কেউ পরীক্ষার হলে যাবা না, এগুলি আসে ঘুরিয়ে ফিরিয়ে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফগুলো দেখার পর এখন আমরা প্যারাগ্রাফ যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট, 11 নম্বর প্রশ্নের জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ দেখব। সাধারণত যেই টাইপগুলো আসে সেটা হচ্ছে টাইপটা হচ্ছে লিস্টিং আর ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ যেগুলো আসে সেখান থেকে এই প্যারাগ্রাফগুলো অনেক বেশি আসে এবং এগুলো ইম্পর্ট্যান্ট। লালগুলো সবার আগে পড়বে, রেড কালারগুলো পড়বে, পড়ার পরে এগুলো পড়বে। যদি নাও পারো অন্তত এগুলো রিডিং দিয়ে বুঝে যাবে যেন পরীক্ষার হলে আসলে যেন লিখতে পারো, আসলে যেন বানিয়ে হইলেও লিখতে পারো, বানায় হইলেও যেন লেখা যায়। এজন্য এই প্যারাগ্রাফগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এই যে টাইপের 11 নম্বরের জন্য এগুলো অনেক ইম্পর্ট্যান্ট কিছু প্যারাগ্রাফ এখানে দিয়ে দিলাম। এই যে এই প্যারাগ্রাফগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো সব দেখবে, অন্তত রিডিং দিয়ে যাবে। 11 নম্বরের জন্য লিস্টিং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের জন্য এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে আসি 12 নম্বর, হচ্ছে 12 নম্বরের জন্য 12 নম্বরের প্যারাগ্রাফ, সেটা হচ্ছে কম্প্যারিজন, কন্ট্রাস্ট আর কজ অ্যান্ড ইফেক্ট। কিছু একটা টাইপ আসে হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, এগুলোর জন্য এইগুলো প্যারাগ্রাফগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এগুলো একটু পড়বে যারা একান্তই পারো না। যদি না পারো, ধরো একান্তই পারো না, লাস্ট মোমেন্টে তার মুখস্থ করবে না, অন্তত রিডিং দিবে, বেশ কয়েকবার রিডিং দিয়ে তারপরে যাবে। ফলে কি হবে, তুমি পরীক্ষার হলে আসলে বানিয়ে হইলেও লিখতে পারবে। একটা টাইপ হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। তারপরে হচ্ছে আরেকটা টাইপ হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ যেগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। দেখো প্যারাগ্রাফে কিন্তু 15+15 প্রায় 30 মার্ক, তোমার এই প্লাসের অনেকটা অংশ ওর উপর ডিপেন্ডেন্ট। তাই এগুলো অনেক অ্যানালাইসিস করে সুন্দর করে গুছিয়ে এগুলো দেওয়া হয়েছে। এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে যতটুকু সম্ভব। একটু টাইম দাও এই প্যারাগ্রাফগুলোতে, একটু টাইম দিলে কি হবে, ভালো রেজাল্ট চলে আসবে। কজ ইফেক্টের এই প্যারাগ্রাফগুলো অন্তত দেখে যাওয়ার চেষ্টা করবে। এই যে কয়েকটা প্যারাগ্রাফ দিলাম কজ অ্যান্ড ইফেক্টের, এগুলো অবশ্যই দেখে যাবে।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু সাবধানতা। এসএসসি পরীক্ষার মতন কিন্তু এইচএসসি পরীক্ষা না। এইচএসসি হচ্ছে তোমার হায়ার স্টাডিজে প্রবেশের যে দরজা। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর তুমি হায়ার স্টাডিজে যখন প্রবেশ করবে, তাই এই পরীক্ষাটা বাচ্চাদের পরীক্ষা হিসেবে অনেকে বিবেচনা করে, যা একদম উচিত না। এইচএসসি পরীক্ষাটাকে তুমি একটু সিরিয়াসলি নাও। এইচএসসিতে তুমি যতটুকু পড়ালেখা করবে, যতটুকু এফোর্ট দিবে, সেই পড়ালেখা অনুযায়ী না তোমার রেজাল্ট আসবে, সেই পড়ালেখা অনুযায়ী তোমার রেজাল্ট আসবে। এসএসসিতে কোনো রকম পড়ে তুমি পরীক্ষা দিতে চলে গেছো, ভালো রেজাল্ট চলে আসছে, উল্টাপাল্টা রেজাল্ট চলে আসছে, এরকম কখনো আসবে না। যা পড়বে এইচএসসিতে সেই অনুযায়ী রেজাল্ট আসবে। মোটামুটি তোমাদের 2 বছর চলে গিয়েছে, তোমার যা পড়া দরকার পড়া হয়ে গিয়েছে। এখন তুমি তোমার অতীত নিয়ে যদি ভাবো যে অতীতে কি হলো, কি পড়া হয় নাই, বা কি পারি কি পারি না, বা আমি পারবো না, বা এই অল্প সময় আমাকে দিয়ে পড়ালেখা হবে না, তোমার এই ধারণা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এই ধারণাটাই তোমার দরকার নাই। কি হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। অতীত নিয়ে তুমি পড়ে থাকবে না। যদি পড়ে থাকো বা যদি কিছু নাও পারো, ধরো পড়া হয়েছে বা পড়া হয় নাই, কিছুই পড়ো নাই, এখনও না সময় আছে, পড়ো, যথেষ্ট সময় দাও, যথেষ্ট সময় দাও, পড়ালেখায় মনোযোগী হও, ভালো রেজাল্ট করবে। এখনও যদি তুমি পড়ো, ভালো রেজাল্ট করবে। অতীত নিয়ে পড়ে থাকবে না, হতাশা আর বাড়বে। এখনও প্রতিটা পরীক্ষার আগে দেখবা, প্রতিটা পরীক্ষার আগে কিন্তু কিছু হইলেও বন্ধ আছে। এখনও দেখো পরীক্ষা শুরু হওয়ার জন্য কিছু টাইম আছে। প্রতিটা পরীক্ষায় না, পরীক্ষার আগে কিছুদিন হইলেও বন্ধ রয়েছে। ওই বন্ধটাকেও তুমি যদি কাজে লাগাও, তোমরা যদি ভালো মতন পড়ো এই বন্ধটাতে, পরীক্ষার গ্যাপে, তাহলেও এই বন্ধকে কাজে লাগাও, তাহলে অবশ্যই তুমি দেখবা ভালো রেজাল্ট করবে, A+ চলে আসবে। তুমি হতাশার কিছু নেই, এখনও যথেষ্ট সময় আছে, পড়লে A+ পেয়ে যাবে। ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ধরো তুমি একবার চিন্তা করো তুমি গ্রামার পারো না, হয়তো ভাবতেছো। আরেকবার চিন্তা করো আমি রিটেন পারি না। আরেকবার চিন্তা করো আমি তো গ্রামার কিছু বুঝি না। তারপর চিন্তা করো রিটেনের জন্য তো কিছু পড়া হয় নাই। এই জিনিসগুলো না মাথা থেকে তুমি বের করে দাও, বাদ দিয়ে দাও, এগুলো সব বাদ দিয়ে দাও। এই কয়েকটা দিন, এখন ইংরেজি পরীক্ষার আগে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন যদি ইংরেজির জন্য একটু টাইম দাও, 3-4 দিন যদি টাইম দাও ভালো করে, A+ চলে আসবে। 2টা প্যারাগ্রাফ পড়লে 1টা প্যারাগ্রাফ কমন, 5টা প্যারাগ্রাফ দিবে, এখান থেকেই সব আসবে, এর বাইরে কিছু আসবেই না। যা গ্রামার দিব তাই আসবে। 3 পাতা গ্রামার পড়লে গ্রামারে সব কিছু পারবে। 2টা প্যারাগ্রাফ পড়লে 1টা কমন আসবেই, 3টা থেকে 1টা আসবে, ঠিক আছে। গ্রামারের 3 পাতা 2 পাতা পড়লেই, এই শিটটা পড়লেই গ্রামার কমন পেয়ে যাবে। এই ধরনের ধারণা থেকে না তোমাদেরকে বের হয়ে আসতে হবে। এগুলো করা যাবে না, ইন্টারমিডিয়েট তো এগুলো করাই যাবে না। 2টা প্যারাগ্রাফ থেকে 1টা প্যারাগ্রাফ পড়ে গেলা, বা 5টা থেকে 1টা পড়ে গেলা, ঠিক আছে। অনেক রিস্ক নিয়ে যাবা পরীক্ষার হলে গেলে যদি কমন না আসে, তাহলে পরীক্ষার হলে বিপদে না তুমিই পড়বে, তোমার রেজাল্ট খারাপ হবে, অন্যের কিচ্ছু যায় আসে না। তাই সাজেশন ফলো করবে, অবশ্যই সাজেশন ফলো করবে, কিন্তু সাজেশনের ক্ষেত্রে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড বজায় রাখবে। তুমি গ্রামার পার্টের 60 মার্কের মধ্যে যদি ভালো মার্কস পাও, তাহলে কি হবে, রিটেনেও তুমি ভালো মার্কস পাবে। কারণ গ্রামার যে পারে সে রিটেনে ভালো প্রিপারেশন নিয়ে এসেছে, শিক্ষকদের মনে কিন্তু এই ধারণা আছে। আর গ্রামার অংশে যদি গুরুত্ব দাও, গ্রামার অংশেও গুরুত্ব দিবে, আবার রিটেন অংশেও ভালো নাম্বার পাবে। আবার রিটেন অংশটুকু ভালো করে পড়লে তোমার ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেড়ে যাবে। তাহলে গ্রামার পার্ট এবং রিটেন পার্ট দুটাকে গুরুত্ব দিবে। আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশনগুলো সবচেয়ে ইম্পর্টেন্টগুলো দিয়েছি, লাল সবুজ নীল করে দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্টগুলো লাল, এগুলো না পড়ে কেউ রেড কালারের যেগুলো আছে সেগুলো না পড়ে কেউ যাবে না। আর অন্যান্যগুলো অবশ্যই রিডিং দিয়ে যাবে, বারবার বলছি। প্রপার প্র্যাকটিস, ভালো করে শোনো, প্রচুর প্র্যাকটিস করতে হবে, সিনসিয়ারলি পড়তে হবে, টাইম ওয়েস্ট করা যাবে না। ডেডিকেশন দিয়ে যদি পড়ালেখা করো, মনোযোগ দিয়ে যদি পড়ালেখা করো, ভালো তুমি করবেই, A+ তোমার আসবেই। বেসিক থেকে প্রশ্ন হবে, তাই পড়ালেখায় মনোযোগী হও। এইচএসসির পড়ালেখাটাতে বেসিক থেকে প্রশ্ন আসবে, বোর্ড কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, তাই প্রিপারেশন নিয়ে যাও। এবার আসি গ্রামার পার্টে কী করব, গ্রামারটা কীভাবে পড়বো। গ্রামারের প্রত্যেকটা আইটেম নিবা, ধরো কমপ্লিটিং সেন্টেন্স যখন তুমি নিবা, কমপক্ষে 50টা সেট কমপ্লিটিং সেন্টেন্স তুমি প্র্যাকটিস করে যাবা। তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, তুমি 50 সেট যদি টাইম ধরে প্রতিটা আইটেম সলভ করো, তুমি যতটুকু বুঝবা সেটাকে কাজে লাগাও, বেশ কয়েকবার প্র্যাকটিস করো, তোমার দেখবা মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে গেছে, আইডিয়া হয়ে গেছে কী কী লিখতে হবে, এবং অনেক কিছু বুঝে এসে যাবে। 2 বছর পড়ালেখা করছো, যদি নাও করে থাকে কোনো সমস্যা নেই, 2 বছর পরে তুমি এখন ম্যাচিউরড হয়ে গেছো, তুমি এখন সব কিছুই পারবে। তাই গ্রামারের জন্য চেষ্টা করবা কমপক্ষে 50 সেট করে প্র্যাকটিস করার জন্য। পড়া মনে থাকে কি থাকে না, পরীক্ষার হলে পারবো কি পারবো না, প্রশ্ন কেমন হবে, এই ধরনের দুশ্চিন্তা ভাবনার কোনো দরকারই নেই। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়ালেখার মধ্যে থাকা আর সময় নষ্ট না করা। শুধু পড়ালেখা করবে, যেভাবে বলছে সেভাবে প্র্যাকটিস করবে। একটা রুটিন তৈরি করে দিচ্ছি, সেই রুটিন অনুযায়ী তোমরা পড়বে। এই যে একটা পড়ার রুটিন বানিয়ে দিচ্ছি,
অবশ্যই টাইম ধরে পড়বে, অনেকে টাইম ধরে পড়ে না, এবং হাতে একটা ঘড়ি রাখবে, ঘড়ি রেখে পড়বে, এবং তুমি তোমার মতন রুটিন বানাবে। আমি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি। সকালবেলা ধরো তুমি সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠো, 8টা থেকে 12টা 4 ঘন্টা, 12টা থেকে 4টা 4 ঘন্টা, এখানে হচ্ছে 4টা থেকে বিকালবেলা 4 ঘন্টা, রাত্রেবেলা 4 ঘন্টা। তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হও তাহলে 4 ঘন্টা করে পড়ো, তাহলে 16 ঘন্টা হয়। আর যদি মনে করো যে না 16 ঘন্টা তোমার পক্ষে পড়া সম্ভব না, তাহলে 4 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা নিজে নষ্ট করো আর 1 ঘন্টা 3 ঘন্টা পড়ালেখা করো। তাহলে 3 3 3 মোট কত ঘন্টা হয়ে গেল? 12 ঘন্টা। তুমি যদি দৈনিক 12 ঘন্টা করে একটু টাইম দাও, অল্প কিছুদিন টাইম দিলে তুমি দেখবা ইংরেজিতে A+ এসে যাবে। এখন অনেকে সকাল 8টায় ঘুম থেকে উঠে না, অনেকে 6টার সময় ঘুম থেকে উঠে, তাহলে তুমি এরকম স্লট বানাবা 4টা। আবার অনেকে হচ্ছে 10টার সময় ঘুম থেকে উঠে, তাহলে তুমি 10টার সময় যদি ঘুম থেকে উঠে এরকম 4টা স্লট বানাবা। তুমি তোমার মতন 3 ঘন্টা করে রুটিন বানাবা। এই রুটিন বানালে তুমি দেখবা 12 ঘন্টা পড়লে তোমার মোটামুটি পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। গ্রামার পার্টের জন্য A to Z সাজেশন গাইডলাইন কিভাবে পড়লে গ্রামারে অনেক ভালো মার্ক পাবে, 60তে সর্বোচ্চ ভালো মার্ক পাওয়ার রুটিন গাইডলাইন বলে দিচ্ছি। গ্রামারের জন্য কোনো শর্ট সাজেশন নয়, গ্রামার হচ্ছে লটস অফ প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো রেজাল্ট করবে। কীভাবে প্র্যাকটিসটা করবে প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে আলোচনা করতেছি। প্রথমে তুমি তোমার টেস্ট পেপার বা গাইড বা টেস্ট পেপারে যে কোনো একটা যদি ধরো, তুমি দেখবা টেস্ট পেপারের শুরুতেই দেখবা সাজেশন অংশে অনেকগুলো গ্রামারের আইটেম দেওয়া আছে, প্রায় 30টা, কখনো 50টা, কখনো 80টা, এরকম সাজেশন আকারে দেওয়া আছে। এই সাজেশনে যে গ্রামারগুলো আছে এগুলো না সলভ করে কেউ পরীক্ষা হলে যাবে না। এগুলোই যদি তুমি সলভ করো, এগুলোই সলভ করলে তুমি দেখবা গ্রামারে কিচ্ছু কমন আসবে। গ্রামারে তো কখনো হুবহু কমন আসে না। তুমি এইগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 1, ইউজ অফ প্রিপোজিশন। এটাও টেস্ট পেপার বা গাইড থেকে তুমি কি করবে, 30 সেট তুমি তোমার ধরন অনুযায়ী 30 সেট সলভ করতে পারো, 50 সেট সলভ করতে পারো, 80 সেট সলভ করতে পারো। তুমি কেমন স্টুডেন্ট সেটা ধরে তুমি প্রিপারেশন নিবে। ধরো তোমার 3 ঘন্টা যে স্লট করে দিয়েছিলাম একটু আগে, 3 ঘন্টা স্লটকে 3টা ভাগে ভাগ করবে, 1 ঘন্টা 1 ঘন্টা করে। প্রথম ঘন্টায় তুমি তোমার সামর্থ্য অনুযায়ী 10 সেট প্রশ্ন সলভ করতে পারো, 12 সেট করতে পারো, 15 সেট করতে পারো। মোটামুটি এই প্রিপোজিশনের তোমার 10টা প্রশ্ন তুমি সলভ করবে প্রথম ঘন্টায়। তারপর হচ্ছে পরের ঘন্টায় 10টা, পরের ঘন্টায় 10টা, 3 ঘন্টায় কিন্তু তোমার প্রিপোজিশন শেষ। এখন তুমি যদি অনেক বেশি দুর্বল হও, তাহলে তুমি যদি একান্তই না পারো 7টা করে করো, 7টা 7টা 7টা। তো ইন জেনারেলি 10টা করে করলে সবচেয়ে ভালো হয়। 30 সেট কিন্তু তোমার সলভ হয়ে গেল। আর 30 সেট প্রিপোজিশন তুমি যদি মোটামুটি ভালো করে সলভ করো, যে কোনো প্রিপোজিশন আসলে তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 2, ফেজ আর ওয়ার্ডস যেগুলো আসবে এখান থেকেও প্রায় 30 থেকে 50 সেট প্রশ্ন সলভ করবে। 10 সেট প্রথম ঘন্টায়, 10 সেট পরের ঘন্টায়, 10 সেট পরের ঘন্টায়। তোমার যদি এই আইটেমে প্রবলেম থাকে তাহলে তুমি 4 ঘন্টা নাও, 1 ঘন্টায় 10টা, 1 ঘন্টায় 10টা, 1 ঘন্টায় 10টা প্রশ্ন, তারপর 1 ঘন্টায় 10টা প্রশ্ন। কমপ্লিট সেন্টেন্স, এটাও টেস্ট পেপার থেকে যদি সম্ভব হয় 30 সেট, যদি সম্ভব হয় 50 সেট, যদি সম্ভব হয় 70 সেট, যতগুলো সম্ভব, যত বেশি দেখবে তত ভালো হবে। বেশি কিছু করার দরকার নেই, তুমি একটু রুলসটা বুঝবে, রুলসটা বুঝে প্র্যাকটিস করবে। লটস অফ প্র্যাকটিস, রুলসটা বুঝবে, প্র্যাকটিস করবে। একটু যদি রিডিং দাও তাহলেই না তোমার এটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে কী কী প্রশ্ন আসে। অলরেডি না তোমরা মোটামুটি পড়ে ফেলছো। তো 10 সেট 10 সেট 10 সেট করে 30 সেট পড়তে পারো, 15 সেট 15 সেট 15 সেট করে হচ্ছে 45 সেট পড়তে পারো। যদি তোমাদের আর বেশি মনে হয় তাহলে 1 ঘন্টায় 20টা পরে 20 সেট পড়ে ফেলতে পারলে 20 সেট 20 সেট 20 সেট। তোমরা 3 ঘন্টায় যদি না ভালো হয়, এটাতে দুর্বলতা থাকলে তোমরা 4 ঘন্টা পড়ো, 5 ঘন্টা সময় দাও, 1 ঘন্টা 1 ঘন্টা করে স্লট দাও, যে আমি এই কমপ্লিট সেন্টেন্সের যে আমার টেস্ট পেপার আছে, টেস্ট পেপারের যতগুলো আছে সবগুলো আমি সলভ করব, দেন আমি এই টেবিল থেকে উঠব। রাইট ফর্মস অফ ভার্ব, এখানেও হচ্ছে তুমি 30 সেট টার্গেট করতে পারো, 50 সেট টার্গেট করতে পারো, 70 সেট টার্গেট করতে পারো। তুমি তোমার অনুযায়ী রাইট ফর্মস অফ ভার্ব 10 সেট সলভ করবে 1 ঘন্টায়, তারপরে 10 সেট, তারপরে 10 সেট, আর 1 ঘন্টায় আরও 10 সেট, তাহলে আর 1 ঘন্টায় আরও 10 সেট, মোটামুটি 50 সেট কিন্তু তোমার হয়ে গেল। আমি বলতেছি না যে তুমি একদিন এগুলো সব সলভ করবে, পার্ট বাই পার্ট 1 ঘন্টা করে ভাগ করে নিবে, 3 ঘন্টায় এটা পুরোটা সলভ করে তারপরে পড়া থেকে উঠবে। একই কথা 5 নম্বর ন্যারেশনের জন্য প্রযোজ্য, ন্যারেশনটাও সেম প্রসেসে সলভ করবা। মডিফায়ার এইভাবেও সলভ করবা, সেম 10 সেট করে হইলে সম্ভব হইলে 10 সেট, 15 সেট করে হইলে সম্ভব হইলে 15 সেট করে সলভ করবা। এরপর 7 নম্বর প্রশ্ন সেন্টেন্স কানেক্টর, এইটাও এইভাবে সেম প্রসেসে সলভ করবা। প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি গ্রামারে বেশি মার্কস আসবে। 8 নম্বর সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য।
পাংচুয়েশনের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। এবার আসি আমরা ফর্মাল লেটার বা ইমেলে। আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে যে 10টা হোক, 12টা হোক, 15টা হোক, ওগুলো খুব ভালো করে পড়ে যাবা। মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন কিন্তু আমরা দিয়েছি, সেখান থেকে সেগুলো ভালো করে পড়ে যাবা। আরও কিছু সাজেশনে দিয়েছি, সেগুলো রিস্ক ফ্রি থাকার জন্য ওগুলো একটু ভালো করে রিডিং দিবা, বুঝে রিডিং দিবা। বুঝে রিডিং দিলে মোটামুটি পেরে যাবা। তো এরপরে হচ্ছে আমাদের যে 3 ঘন্টায় আমরা কি করব, যে 3 ঘন্টা 4 ঘন্টা স্লট বানাতে পারো। এখানে আমরা 3 ঘন্টা 3 ঘন্টা মোট 6 ঘন্টা একটা প্ল্যান বলছি, যে তুমি প্রথম ঘন্টায় 2টা বা 3টা লেটার পড়বা, পরের ঘন্টায় 2টা, পরের ঘন্টায় 2টা, পরের ঘন্টায় 2টা, পরের 2টা, পরের 2টা, মোট কথা 6 ঘন্টায় কিন্তু তোমার 6 দোকানে 12টা পড়া হয়ে গেল। তো তুমি 3 ঘন্টায় পড়তে পারো, তুমি চাইলে 4 ঘন্টাও পড়তে পারো, তুমি চাইলে 6 ঘন্টাও পড়তে পারো, তোমার ইচ্ছা মতন তুমি পড়বা। তোমার যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই তুমি 6 ঘন্টা দিবা, যদি গ্যাপ কম থাকে 3 ঘন্টা দিবা। প্যারাগ্রাফ 11 নম্বর 12 নম্বর প্রশ্ন, প্রায় 15-30 মার্কস এখান থেকে আসবে। আগে যা মুখস্থ করেছিলা সেগুলো অবশ্যই রিভিশন দিবা। পোলাপাইন রিভিশন না দিয়ে চলে যায়। সাজেশনে যা দেওয়া আছে সেগুলো একান্তই যদি না পারো অন্তত রিডিং দিবা। ইম্পর্টেন্ট যেগুলো দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট রেড কালার, ব্লু কালার করে দিয়েছি, সেগুলো রেডগুলোই বেশি ইম্পর্টেন্ট, ব্লুগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেখে যাবা। যে কোনো পরীক্ষার হলে মুখস্থগুলো যদি কমন না আসে, এক দিন পরীক্ষা এক একটা ঘটনা ঘটতে পারে, নাও আসতে পারে কমন, যে কোনো প্যারাগ্রাফ তুমি যেন বানিয়ে লিখতে পারো। প্যারাগ্রাফ পার্টে যেহেতু তোমার 15-30 মার্কস, তাই একটু সময় বেশি দিবা। 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 9 ঘন্টা দিতে পারো, আবার 3 ঘন্টা 3 ঘন্টা মোট 6 ঘন্টা তুমি পড়তে পারো। তুমি 3 ঘন্টায় চিন্তা করলা 2টা প্যারাগ্রাফ পড়বা, 2টা প্যারাগ্রাফ যদি না হয় অন্তত একটা পড়ো, একটা এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, 1 ঘন্টায়। তাহলে তুমি দেখো তো, তুমি যদি 2টা করে পড়ো তাহলে কয়টা হয়? 6টা হয়। 6 দোকানে এখানে 6টা, মোট কতটা হয়ে গেল? 12টা। তুমি যদি 6 ঘন্টা সময় দিলে মোটামুটি 12টা প্যারাগ্রাফ তোমার আয়ত্তে চলে আসবে। একবারে যে মুখস্থ করতে হবে, অন্তস্থ করতে হবে, কণ্ঠস্থ করতে হবে তা না। তোমার মুখস্থবিদ্যা থাকলে তুমি একটু পড়ে যাবা, আর একান্তই যদি না পারো বেশ কয়েকবার বুঝে ভালো করে পড়ে যাবা, যেন পরীক্ষার হলে আসলে লিখতে পারো। এই রুটিনগুলো দেখে তুমি তোমার নিজের মতন একটা রুটিন বানাবে, তুমি যেভাবে পড়তে পারো, এবং টাইম ধরে পড়বে। এলোমেলো পড়ালেখা করলে আসলে টাইম ধরে না পড়লে পড়া শেষ হয় না। নির্দিষ্ট সময়ের মধ্যে যে রুটিন দিয়েছি ওই সময়ের মধ্যে পড়া শেষ করার চেষ্টা করবে। এখন ধরো 3 ঘন্টায় চেষ্টা করলে 4 ঘন্টায় হইলো, তাহলে তো হবে। যদি তুমি 3 ঘন্টা চেষ্টাটা না করো 4 ঘন্টাও শেষ হবে না। তাই টাইম ধরে পড়াটা জরুরি, এবং পড়া শেষ করার চেষ্টা করবো ওই টাইমের মধ্যে। 3 ঘন্টায় না হলে 4 ঘন্টায় হবে, কমপ্লিট তো হয়ে যাবে। এবং মোবাইল, ইন্টারনেট, টিভি, আড্ডা, গল্প, অপ্রয়োজনীয় অযথা সময় নষ্ট, এগুলো করার চেষ্টা করবে না। পড়ার জায়গা থেকে বারবার উঠে যাবে না, টেবিলে বসে থাকবে, যেখানে পড়ো না কেন সেখানে বসে থাকবে। হতাশ হওয়া, ভুলে যাচ্ছি, মাথায় আসলে এগুলো সব সরিয়ে দিবে, মনোযোগী হওয়ার চেষ্টা করবে, তোমার বেস্ট ট্রাই করবে। এবং সবসময় আমি বলি আমি পারবো, আমাকে পারতেই হবে, এই আত্মবিশ্বাস যখন রাখবে তখন তুমি A+ পাবে, ভালো রেজাল্ট করবে।